আমার নাম সুমন। আমার চাকর একদিন আমার কাছে আমার নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এলো। সে বলল, সাহেব, আমি একদিন খুব বড় মানুষ হব আর আপনার মেয়েকে খুব সুখে রাখব, কেননা আমি ওকে খুব পছন্দ করি। তার এই কথা শুনে রাগে আমার মাথা ঘুরে গেল যে এই ২ পয়সার চাকরের এমন সাহস যে সে আমার মেয়েকে বিয়ে করার কথা বলে। আমি সঙ্গে সঙ্গে তার নামে চুরির মিথ্যে অভিযোগ দায়ের করে দিলাম এবং আমার মেয়ের বিয়ে এক ধনী পরিবারে দিয়ে দিলাম। কিছুদিন পরে একদিন যখন আমি মেয়ের শ্বশুরবাড়িতে গেলাম, তখন সেখানে থাকা প্রহরীরা আমাকে ভেতরে ঢুকতে দিল না। তারা বলল, কমিশনারের আদেশ আছে, আপনাকে ভেতরে যেতে দেওয়া যাবে না। আমি অবাক হয়ে বললাম, কোন কমিশনার? ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আপনার জামাই। আমি ঘুরে তার দিকে তাকালাম আর আমার চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল, কেননা আমি আমার নিজের বাড়ির দোতলায় চকচকে সোফায় বসেছিলাম। আমার সামনে দামি কাঠের টেবিলে সযত্নে রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল। আমার হাতে ছিল সেই খবরের কাগজ যেখানে আমার নতুন ফ্যাক্টরির উদ্বোধনের খবর ছাপা হয়েছিল। সেই সময় আমার চোখে কেবল দুনিয়ার চাকচিক্য আর গর্বের ঝিলিক ছিল। আমি সোফায় পিঠ ঠেকিয়ে আরামে বসে নিজের ব্যবসার প্রশংসামূলক খবরগুলো পড়ছিলাম। ঠিক তখনই দরজার দিকে কিছু একটা আওয়াজ হলো, আর বাইরে থেকে দারোয়ান হাঁপাতে হাঁপাতে ভেতরে এলো। তার মুখে দ্বিধা আর লজ্জা একসাথে মিলেমিশেছিল। সে এসে বলল, গুড মর্নিং স্যার, বাইরে একজন তরুণ চাকরির খুঁজে এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। সে বারবার অনুরোধ করছে। আমি তার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত ভাবলাম, তারপর অবহেলার সুরে হাত নেড়ে বললাম, আচ্ছা ঠিক আছে, ডেকে আনো তাকে, দেখি কে এই গেঁয়ো ভূত। দারোয়ান ঘুরে বাইরে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই দরজা দিয়ে এক যুবক ভিতরে ঢুকল। তার হাঁটা চলায় সাধারণ গাঁয়ের ছেলেদের মতো সামান্য অস্বস্তি ছিল, কিন্তু চোখে বিন্দুমাত্র লজ্জা বা ভয় ছিল না। সে এমন ভঙ্গিতে ভিতরে ঢুকল যেন এই প্রাসাদ তাঁরই। মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি জিনিস তার চেনা। তার এই আত্মবিশ্বাসী ভঙ্গি আমাকে বিস্মিত করে দিল। আমি অবাক হয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করে দেখলাম। তার গায়ে ছিল পুরনো মলিন পোশাক এবং তার জুতোগুলো ধুলোয় ভর্তি, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত আলো। সে আমার কাছে এসে অহংকার ভরা কণ্ঠে নমস্কার করল এবং বলল, সুমান স্যার, আমার নাম কার্তিক, আমি গ্রাম থেকে এসেছি, কেননা আমার মা খুব অসুস্থ। আমাদের সংসারের অবস্থা একদমই ভালো নয়, তাই আমার কাজের খুব দরকার। শুনেছি আপনি একজন চাকর খুঁজছেন, তাই যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি নিষ্ঠার সঙ্গে আপনার সেবা করব। তার গলা নরম, কিন্তু কথার ভেতরে ছিল আত্মবিশ্বাস আর এক অচেনা দম্ভ। কিন্তু জানি না কেন সে নিজের মা আর বাড়ির যে অবস্থার কথা বলল, তাতে আমার একটুও করুণা বা দয়ার উদয় হল না। তার কণ্ঠে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস, এক সত্যি কথা বলার দৃঢ়তা, যা আমার মোটেও ভালো লাগেনি। আমার তো এমন চাকর পছন্দ যারা আমার সামনে চোখ নিচু করে কথা বলবে, কিন্তু এই তরুণ তো যেন আমার সমান হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রাগীভাবে তার দিকে তাকালাম এবং চোখে চোখ রেখে যেন তাকে মাপতে লাগলাম। তার গায়ে ছিল মলিন কাপড়, মুখে ছিল দারিদ্র্যের ছাপ। আমার চোখে এমন মানুষদের জীবনের একমাত্র উদ্দেশ্য হল পরিশ্রম করা, তাদের ব্যক্তিগত কোনো মতামত বা মানসম্মান থাকতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, সে অন্য চাকরদের মতো ভয়ে সংকুচিত না হয়ে সরাসরি আমার চোখে চোখ রেখে কথা বলছিল। সে ঝুঁকেছিল, কিন্তু সেটা কোনো বাধ্যবাধকতার কারণে নয়, বরং নিজের গরিমা থেকে এক অদ্ভুত আত্মসম্মানের ভঙ্গিতে। যেন এক মুহূর্তের জন্য সে নিজেকে ছোট দেখাতে চায় না। যখন সে বলল যে সে গাড়ি চালাতে জানে এবং সব কাজ সৎভাবে করবে, তখন তার গলায় এমন আত্মবিশ্বাস ছিল যা আমার পক্ষে সহ্য করা একেবারেই অসম্ভব ছিল। আমি এমন মানুষদের একেবারেই পছন্দ করি না, যারা নিজেদের অবস্থান জেনেও দম্ভ ভরে কথা বলে। না জানি এই ২ পয়সার লোকেরা নিজেদের কী ভাবে। আমি সেই চাকরের কাছ থেকে এমন ব্যবহার একদমই আশা করিনি। ফলে আমার ভেতরে রাগ জ্বলে উঠল। সে বুঝতেই পারছে না যে সে কার সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে তখন এমন এক অদ্ভুত অনুভূতির জন্ম নিল যা আমাকে অস্থির করে তুলল, কেননা তার চোখের ভাষা যেন কোনো বিদ্রোহের মতো লাগছিল, যেন সে আমাকে অনুরোধ নয়, বরং আমাকে চ্যালেঞ্জ করছে। আমি কঠোর গলায় জিজ্ঞেস করলাম, তুমি আগে কোথাও কাজ করেছ? তোমার সততার কি কোনো প্রমাণ আছে? সে খুব সরলভাবে বলল, প্রমাণ হলো আমার হাতে জমে থাকা পরিশ্রমের দাগ আর আমার মায়ের আশীর্বাদ। আপনি চাইলে আমাকে পরীক্ষা করে দেখতে পারেন, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। তার এই কথাগুলো আমার অহংকারী হৃদয়ে যেন কাঁটার মতো বেঁধে গেল, আর মুহূর্তেই আমার মনে হলো এই তরুণ সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই একে এক্ষুনি নিজের জায়গা দেখিয়ে দেওয়া দরকার। সেই মুহূর্ত থেকেই আমার
মনে জন্ম নিল এক নতুন দোতানা ভাব। বাহ্যিকভাবে ওকে চাকরি দেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু অন্তরে শুরু হলো এক যুদ্ধ। এক ধনী মানুষের অহংকার এবং এক গরিবের আত্মসম্মান মুখোমুখি দাঁড়িয়ে পড়েছিল। আমি এটা কোনো অবস্থাতেই সহ্য করতে পারছিলাম না যে একজন গরিব গেঁয়ো চাকর আমার সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। আমার মতে চাকরের কাজ হল চোখ নিচু করে বিনয়ের সঙ্গে কথা বলা। তাই আমি তাকে চাকরি দিতে চাইছিলাম না, কিন্তু আমার স্ত্রী ছিল নরম মনের মানুষ। সে সঙ্গে সঙ্গে ওই ছেলেটির প্রতি করুণা অনুভব করে আমার আপত্তি সত্ত্বেও জেদ ধরে বলল, এই গরিব ছেলেটিকে বাড়িতে রাখা হোক। আমি শেষমেশ বাধ্য হয়ে তার কথা মেনে নিলাম, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ওকে আমি ওর অবস্থান বুঝিয়ে দেবই। আমি সঙ্গে সঙ্গে ওকে আমার নতুন গাড়ির কাছ থেকে দূরে রাখলাম, আর বাড়ির পেছনের পুরনো গাড়ির গ্যারেজে, যেখানে গরম, ঘাম, শব্দ আর তেলের গন্ধ, সেই জায়গায় মেরামতির কাজে লাগিয়ে দিলাম। আমার দৃষ্টিতে এই সিদ্ধান্ত কেবল সতর্কতা ছিল না, বরং এক শিক্ষা। আমি সারা জীবন বিশ্বাস করেছি যে যখন কোনো নিচু শ্রেণীর মানুষকে সামান্য স্বাধীনতা দেওয়া হয়, তখন সে আকাশে উড়তে শুরু করে। আমি কখনোই মেনে নিতে পারতাম না যে এক সাধারণ ছেলে আমার মূল্যবান সময় ও আরামের ব্যাঘাত ঘটাক। তার চোখের সেই আলো আমার কাছে ছিল নীরব বিদ্রোহের ঘোষণা। তার কথার চেয়ে আমার কানে বেশি বাজছিল তার আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। যেন সে বলতে চাইছিল, আমি আমার পরিশ্রম দিয়ে আমার জায়গা তৈরি করে নেব। আমি নিঃসংশয়ে ছিলাম যে আমি যদি এখনই তাকে তার জায়গা না দেখাই, তাহলে একদিন সে আমার সমান হয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখবে। তাই আমি তার জন্য এমন একটি জায়গা বেছে নিলাম যেখানে আছে শুধু গরম, ঘাম, শব্দ আর তেলের দুর্গন্ধ, যেখানে প্রতিটি সকাল তার পরিশ্রমে ভিজে উঠবে, যাতে সে বুঝে যায় এই দুনিয়াতে আলো কেবল ধনীদের জন্যই জ্বলে, আর বাকিদের ভাগ্যে জোটে কেবল কুয়াশা আর অন্ধকারের ছায়া। আমি আমার এই বিশাল বাড়িতে সেই সাধারণ মানুষটাকে আসতে দিয়েছিলাম, কিন্তু মনে মনে স্থির করে নিয়েছিলাম যে ওর উপর নজর রাখব আর ওকে আমার ক্ষমতার সীমা ভালোভাবে বুঝিয়ে দেব। আমার মেয়ে অঞ্জনা সম্প্রতি আমেরিকা থেকে পড়াশুনো শেষ করে ফিরেছে। বাড়িতে ফিরেই সে সব কিছু বদলে ফেলার কাজে নেমে পড়ল। সে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে গিয়ে বই পড়ত, আর গাড়িতে যখনই কোনো সমস্যা হতো সে বিন্দুমাত্র দ্বিধা না করে সোজা গ্যারেজে চলে যেত সেই সাধারণ চাকর কার্তিকের সঙ্গে কথা বলতে। হঠাৎ একদিন আমি দেখি সে গ্যারেজে দাঁড়িয়ে আছে, গাড়ির বনেট খোলা, আর পাশে কার্তিক। দুজনেই গাড়ির কোনো যান্ত্রিক সমস্যা নিয়ে কথা বলছিল। কার্তিক তাকে ইঞ্জিনের যন্ত্রাংশ দেখাচ্ছিল, আর অঞ্জনা আগ্রহ ভরে প্রশ্ন করছিল। আমি হঠাৎ সেখানে পৌঁছে গেলেও মেয়ে একটুও বিচলিত হল না, বরং স্বাভাবিকভাবে বলল, বাবা দেখো না, কার্তিক বলছে এই গাড়িটা পুরনো মডেলের, তাই আমাদের নতুন মডেল নেওয়া উচিত। আমি ওদের দুজনকে একসঙ্গে দেখে এত রেগে গিয়েছিলাম যে মেয়ের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ সেখান থেকে ফিরে এলাম। আরেকদিন দেখি অঞ্জনা কার্তিককে নিয়ে বাড়ির পেছনের বাগানে গেছে। দুজনের মধ্যে আলাপ চলছে এবং অঞ্জনা তাকে নিজের কিছু পুরনো বই দিতে চাইছে। এই কথা শুনেই আমি সঙ্গে সঙ্গে কার্তিককে ডেকে পাঠালাম, আর কঠোরভাবে বললাম, ম্যাডামের থেকে দূরে থাকো আর গ্যারেজের সীমার মধ্যেই থাকবে। তারপর আমি বাড়ির সব চাকরদেরও কড়া নির্দেশ দিলাম যে কেউ বাড়ির সদস্যদের সঙ্গে ব্যক্তিগত কথা বলবে না। আমি স্পষ্ট হুকুম জারি করলাম, এই নিয়ম বিশেষ করে কার্তিকের জন্য। সে আমার মেয়ের থেকে দূরে থাকবে এবং বাড়ির কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখবে না। আমার কাছে আমার পরিবারের সম্মান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই না এই 2 পয়সার চাকরের কারণে আমার মান সম্মান মাটিতে মিশে যাক। এক শীতের রাতে আমি বাড়ির বারান্দায় হাঁটছিলাম, হঠাৎ দেখি কার্তিক ঠান্ডার মধ্যে পুজোর থালা হাতে নিয়ে ভেতরে ঢুকছে। মানে সে মন্দির থেকে পুজো করে ফিরেছে। আমার চোখে এটা ছিল এক প্রকার অভিনয়, নিজেকে ভালো মানুষ হিসেবে দেখানোর নাটক। আমার অভিজ্ঞতা আমাকে এটা তো শিখিয়েই দিয়েছে যে এমন আচরণের পেছনে সবসময়ই কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই সরল সোজা মানুষগুলোই আসলে ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ধূর্ত হয় এবং সুযোগ পেলে সব কিছু নষ্ট করে দেয়। তাই সেই রাতেই আমি স্থির করে নিলাম যে আমার মেয়ের মনে গভীর প্রভাব ফেলার আগেই এই কার্তিকের থেকে আমাকে যেভাবেই হোক মুক্তি পেতে হবে। আমাকে ওকে তাড়ানোর জন্য কিছু না কিছু করতেই হবে, কেননা আমার মনে হচ্ছে আমার মেয়ে তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে এবং ক্রমশ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। অঞ্জনার ভেতরে স্পষ্ট পরিবর্তন দেখা দিতে শুরু করল। একদিন আমার মিটিংয়ের পরে সব অতিথিরা চলে গেলে সে আমাকে চা দিতে এসে হঠাৎ বলল, বাবা, কার্তিক আমাকে কিছু ভালো বইয়ের কথা বলেছে, আমরা কি সেগুলো আনতে বাজারে যেতে পারি? তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে সে সেই চাকরের পরামর্শের কথা এমনভাবে আমার সামনে বলছে। সে হয়তো জানতই না যে আমি তাকে কতটা অপছন্দ করি।
আমার মেয়ে ছিল নিঃস্বার্থ ও সহজ সরল মনের। সে মানুষের কথায় সহজেই বিশ্বাস করে ফেলত। একদিন আমার স্ত্রী এসে জানালো, অঞ্জনা নিজের পুরনো ল্যাপটপটা কার্তিককে দিয়ে দিয়েছে যাতে সে সন্ধেবেলা ইংরেজি শেখার জন্য ভিডিও দেখতে পারে। আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপটা ফেরত নিয়ে এলাম এবং রাগে ফেটে পড়ে মেয়েকে কড়া গলায় বললাম, আর একবার যদি তুমি কোনো চাকরের সঙ্গে এমন আচরণ করো তাহলে কঠিন শাস্তি পাবে। ওরা চাকর, আমাদের পরিবারের সদস্য নয় যে তুমি তাদের উপহার দেবে। আমার মেয়ে চুপ করে গেল। আমার কথার কোনো জবাব সে দিল না। তারপরে একদিন প্রবল বৃষ্টির মধ্যে কার্তিক গ্যারেজ থেকে দৌড়ে মূল দরজার সামনে এসে দাঁড়াল। সে ভিজে কাঁপছিল দেখে অঞ্জনা ছাতা হাতে ছুটে বাইরে গেল এবং বলল, তুমি ভিজে যাচ্ছ, এই ছাতাটা নিয়ে যাও। এই দৃশ্য আমি নিজের চোখে দেখলাম আর সঙ্গে সঙ্গে তাদের দুজনকে আলাদা করে দিলাম এবং কার্তিককে 1 সপ্তাহের জন্য কাজ থেকে বরখাস্ত করে দিলাম। অঞ্জনা যে আগে আমার এক ইশারায় নিজের মতামত বদলে ফেলত, সে এখন আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। তার চোখে আমার প্রতি আর সেই অন্ধ বিশ্বাস ছিল না। সে আমার কথা শুনত বটে, কিন্তু তার নীরবতায় আর কোনো ভয় বা বাধ্যতা ছিল না। সে কখনোই কার্তিকের সঙ্গে নিজের কথাবার্তা লুকিয়ে রাখেনি, বরং এক অদ্ভুত নিষ্পাপ বিশ্বাস নিয়ে তার কাজকে উৎসাহ দিত, যেন এই সম্পর্ক আড়াল করার কোনো দরকারই নেই। আমার মেয়ের এই আচরণ আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, কেননা মেয়ে তার বাবার সম্মানের তোয়াক্কা না করে এক সাধারণ চাকরের সঙ্গে থেকেও গর্ব অনুভব করে। এই দৃশ্য আমার অহংকারকে টুকরো টুকরো করে দিচ্ছিল। কার্তিকের উপস্থিতি আর কেবল একজন চাকরের সীমাতেই আটকে ছিল না, ধীরে ধীরে সে আমার মেয়ের চিন্তার একটা অংশে পরিণত হয়ে গেছে। তার কথাবার্তা বলার ভঙ্গি, তার কোমল স্বভাব, সবই অঞ্জনার মনের ওপর ধীরে ধীরে প্রভাব ফেলছিল। আমি দেখেছি সে বিভিন্ন বইয়ের বিষয়বস্তু নিয়ে কার্তিকের সঙ্গে গল্প করত। এখন আমার মনে হচ্ছিল অঞ্জনা আমার কবজা থেকে এমনভাবে বেরিয়ে যাচ্ছে যেন কোনো বাতাসের ছোঁয়া মাটির শক্ত প্রাচীরে ফাটল ধরিয়ে দিচ্ছে। তাই যখনই আমি তাকে রাতে মন্দির থেকে ফিরতে দেখতাম, আমার ভেতরে করুণারয় ভয় জাগত। এমন এক ভয় যা কেবল একজন পিতার নয়, বরং যে কোনো ক্ষমতাধর মানুষের তার ক্ষমতার হুমকি রূপে দেখার ভয়। এই চাকর আর কেবল এক হুমকি ছিল না, বরং ধীরে ধীরে বিদ্রোহের আকার নিচ্ছিল। তাই আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম যে এটা বন্ধ করতেই হবে। পরের দিন আমার সন্দেহ একেবারে সত্যি রূপ নিল, কেননা কার্তিক নিজে আমার সামনে এসে আমার মেয়ের হাত চাইল। তার কথা শুনে আমার রক্ত রাগে টকবক করে ফুটতে লাগল। যে ভয়ের কথা আমি ভাবছিলাম তা বাস্তবে পরিণত হয়েছে। এমন ঘটনা ঘটবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তার কথায় ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং ছিল শুধু আত্মবিশ্বাসে ভরপুর এক অবিচল বিশ্বাস। সে বলল, আমি অঞ্জনাকে ভালোবাসি এবং আমি ওকে সব সময় সুখে রাখব। আমার কাছে এটা ছিল আমার সম্মান আর পরিবারের মর্যাদার উপর সবচেয়ে বড় আঘাত। সে একজন চাকর হয়ে তার সীমা ও মর্যাদা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে তার ভুলের মূল্য চুকাতে বাধ্য করব। আমি টেবিলের ওপর থাকা ফ্লাওয়ার পটটা তুলে ভেঙে ফেললাম এবং বললাম, তোমাদের মতো গরিবেরা সব সময় আমার জুতোর নিচে থাকবে, চাকর সবসময় চাকরই থাকবে। আমার হাত কাঁপছিল, কিন্তু তার দুর্বলতার কারণে নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি আমার জীবনে শত শত চাকর দেখেছি, কিন্তু কখনো কারোর মধ্যে এমন সাহস দেখিনি যে সে আমার দিকে চোখ তুলে তাকাতে পারে। কিন্তু আজ সে যেন আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে, আমি তোমার সমান, এবং আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমার সন্তানকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমি যখন ফ্লাওয়ার পট ভাঙলাম, তখন তার ভাঙা শব্দ সারা ঘরেই প্রতিধ্বনিত হল। এরপরে আমি তাকে ধাক্কা দিলাম এবং সে কয়েক পা পিছিয়ে গেটের কাছে পৌঁছে গেল। কিন্তু অবাক করা ব্যাপার হল, তার চোখেও আগের সেই আলো ছিল। সে কোনো রকম রাগ বা ভয় দেখাল না, শুধু ধীর কণ্ঠে বলল, স্যার, স্বপ্ন দেখা পাপ নয়। ওর সেই কথাগুলো আমার বুকের ভেতরে আগুন জ্বালিয়ে দিল, আর আমি চিৎকার করে বললাম, তোমাদের মতো স্বপ্ন দেখা মানুষরা সব সময় মাটিতেই পড়ে থাকে। কিন্তু ভেতরে ভেতরে আমার অনুভব হচ্ছিল যে হয়তো আমি রাগের চেয়েও বেশি ভয় পাচ্ছি। আমি ওকে অসম্মান করে ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিলাম। অঞ্জনা সমস্ত ঘটনাটা নীরবে দেখছিল। তার মুখে কোনো লজ্জা বা ভয়ের চিহ্ন না থাকায় আমার মনে গভীর দুঃখ অনুভব হল। আমি তার চোখে এমন এক ঝলক দেখতে পেলাম, যেন সে তখন আর আমার আজ্ঞাবহ কন্যা নয়, বরং সে হয়ে উঠেছিল এমন এক নারী যে নিজের পছন্দের উপর নির্ভর করে চিন্তা করতে পারে। সেই মুহূর্তে আমার হৃদয় ব্যথায় ভরে উঠল, আর আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম যে এই অভাগা আমার মেয়েকে তার মিষ্টি কথার জালে ভাসিয়ে নিয়েছে, ফলে সে এখন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি অঞ্জনার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললাম, অঞ্জনা, তুমি জানো সে কে? সে একজন চাকর, আর তুমি সুমন শর্মার মেয়ে।
কিন্তু আমার হুমকিতে তার ওপর কোনো প্রভাব পড়ল না। সে স্রেফ নীরবে দাঁড়িয়ে রইল, যেন আমার হুমকির কোনো প্রভাব তার ওপরে পড়ছে না। আমি তার মুখে একটা নীরব বিদ্রোহ দেখলাম, যেটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমি কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে বললাম, যদি তুমি তাকে ভুলে না যাও তবে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। কিন্তু তার ঠোঁটে ছিল এমন এক তিক্ত হাসি, যেন সে জানে আমি কেন, কেউই তাকে আটকাতে পারবে না। আমার হৃদয়ে প্রতিশোধের আগুন জাগ্রত হল, কেননা মনে হল এই চাকরটি আমার সম্মান শ্মশানে উঠিয়ে ছাড়বে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই চাকরকে এমন শাস্তি দেব, যেটা শুধু ওকেই ভেঙে দেবে না, বরং প্রতিটি মানুষকে উদাহরণ দেখিয়ে দেবে যে যারা ধনী মানুষের সামনে চোখ তোলার সাহস দেখায় তাদের অবস্থা কি হয়। আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি, পুরনো পরিচিতদের ফোন করেছি, এছাড়াও শহরের সেই মানুষগুলোর কথা স্মরণ করেছি যারা আমার উপকারের প্রতিদান দেবার জন্য মুখিয়েছিল। আমার মাথায় একটা কৌশল ঘুরছিল, একটা এমন পরিকল্পনা যা কেবল কার্তিককে শেষই করবে না, বরং ওর অস্তিত্বকেও মুছে দেবে। আমি আমার এক ডিটেকটিভ বন্ধুকে বললাম, কার্তিকের সম্পর্কে সব কিছুর খোঁজ নাও। সে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কোথা থেকে এসেছে, কার সঙ্গে কথা বলে, কোথায় রাত কাটায়। আমি ওকে আর সাধারণ হিসাবে নিইনি, বরং ওকে আমার বিপদের মতো মনে হয়েছিল। কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি যে গৌরবের জন্য আমি লড়ছি, আসলে সেটা আমার মানবিকতাকে শেষ করে দিচ্ছে। আর এই যুদ্ধে জিতেও আমি হেরে যাব। আমি একটা কৌশল তৈরি করলাম, যাতে করে এই 2 পয়সার চাকরের এমন শিক্ষা হবে যে সে আর কোনো ধনী বাড়ির দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। আমার স্ত্রীর কাছে একখানা খুব পুরনো মূল্যবান পারিবারিক গহনা ছিল, যেটা আমি চালাকির সঙ্গে গোপনে লুকিয়ে দিলাম এবং বাড়িতে চুরির এক মিথ্যা খবর ছড়িয়ে দিলাম। আমার পরিকল্পনা ছিল এই অভিযোগ তার ওপরে সবচেয়ে ভালো মানানসই হবে, যে কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আর একজন গরিব হিসাবে সহজেই লোকজন ওকে সন্দেহ করবে। আমি কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই আমার প্রভাব ঘাটিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে বললাম যে আমার বাড়ির একজন চাকর কার্তিক চুরি করে পালিয়েছে। পুলিশ আমার প্রভাবের কারণে ওকে গ্রেফতার করল। অভিযোগকে বাস্তবে প্রমাণ করতে পুলিশ ওর বাড়ি থেকে ওর পরিশ্রম করে আয় করা কিছু টাকা উদ্ধার করে নিল। আমি জানতাম কার্তিক নির্দোষ, কিন্তু তখন আমার হৃদয়ে করুণা বা ন্যায় বিচারের বদলে প্রতিশোধের আগুন জ্বলছিল। আমি পরিস্থিতি এমনভাবে ঘুরিয়ে দিলাম যে প্রতিটি খেলা আমার নিয়ন্ত্রণে চলে এলো। পুলিশের কয়েকজন অফিসার আমার পুরনো পরিচিত ছিল। তারা জানত আমার মতো মানুষের কথাকে সহজে মিথ্যা বলা যায় না। আমি যখন তাদের বললাম ওই ছেলেটি আমার বাড়ি থেকে চুরি করেছে, তখন তারা কোনো প্রশ্ন না করে আমার কথাটাই ঠিক বলে ধরে নিল। কার্তিককে আমি জেলে ঢুকিয়ে কেবল শাস্তি দিইনি, বরং আমার অহংকারকেও তৃপ্ত করলাম। আমি ভেবে রেখেছিলাম যে যদি এই কেস আদালতে যায়, তাহলে আমার দাঁড় করানো কয়েকজন সাক্ষী আর পুলিশের ছোটখাটো রিপোর্টই যথেষ্ট হবে ওকে দোষী প্রমাণ করতে। এই চিন্তাধারা আমাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে দিল, যে সত্যকে বিশ্বাস করে না, বরং নিজের মিথ্যার জয়ের ওপর গর্ব অনুভব করে। অঞ্জনা আমার বিরুদ্ধে দাঁড়াল এবং সে অনেক চেষ্টা করল কার্তিককে নির্দোষ প্রমাণ করতে। সে পুলিশের সামনে কান্না করতে করতে চিৎকার করে বলল যে সেই পাওয়া টাকা সে নিজে কার্তিককে দিয়েছে, যেন ও নিজের জীবনকে গুছিয়ে নিতে পারে। কিন্তু আমার অহংকারের সামনে এই সত্যের কোনো মূল্য ছিল না। আমি ওর কথাকে মিথ্যে প্রেমের প্রকাশ ভেবে ওকে ঘরে তালাবদ্ধ করে দিলাম। কার্তিককে হাতকড়া পরাতে দেখে আমার অহংকার শান্ত হল। সে অপরাধীর মতো পুলিশ ভ্যানে উঠল, আর আমার মনে হল আমার পথ থেকে সেই কাঁটা চিরতরে সরে গেছে এবং আমার সম্মান রক্ষা পেয়েছে। আমি আমার বন্ধু ও আত্মীয়দের কাছে সেই চুরির কাহিনী এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে শোনালাম, যাতে সবাই বিশ্বাস করে যে গরিব মানুষেরা সবসময় বাড়িতে চুরি পড়ে। আমি আমার সফলতা নিয়ে গর্ব করছিলাম, কেননা আমি এক তীরে 2 শিকার করেছি। আমার প্রতিশোধ নেওয়াও হয়েছে এবং মেয়েকেও ওই চাকরের প্রভাব থেকে মুক্ত করে দিয়েছি। পরের চাল হিসেবে আমি ঠিক করেছি যে কোনো বড় পরিবারের সঙ্গে অঞ্জনার বিয়ে দিয়ে আমার সামাজিক অবস্থান আরও দৃঢ় করব। বাইরে থেকে সবকিছু নিয়ন্ত্রণে মনে হচ্ছিল, কেননা পুলিশ, পাড়া প্রতিবেশী, এমনকি স্ত্রীও নীরব হয়ে গেছে। কিন্তু ভেতরে কোথাও এক ধরনের নীরবতা বাসা বেঁধেছিল, যা চিৎকারের থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল। অঞ্জনা এখনও ঘরের মধ্যে বসে কাঁদতে থাকত, কিন্তু আমি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই ও সবকিছু ভুলে ঠিক হয়ে যাবে।
কিন্তু ওর চোখে যে জেদটা ছিল তা প্রতিদিন আমার অহংকারে একটু একটু করে আঘাত করছিল। সে প্রায় কিছুই খেত না, কারো সঙ্গে কথা বলত না, কিন্তু তার নীরবতার মধ্যে এক অদ্ভুত ঘোষণা লুকিয়েছিল, যেন সে বলছে, আমি আর তোমার নই, আমার চিন্তা তোমার বন্দিত্ব থেকে মুক্ত। আমার অহংকার এতটাই প্রবল হয়ে উঠেছিল যে আমি নিজের মনকে বোঝালাম সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, সে কয়েকদিন পরেই সবকিছু ভুলে যাবে। কিন্তু আমি জানতাম আমি এখন শুধু নিষ্ঠুর নই, আমি এক ভীতু মানুষও হয়ে গিয়েছি, যেটা অহংকারের আড়ালে লুকিয়ে আছে। লোকদের সামনে আমি নিজেকে শক্তভাবে উপস্থাপন করতাম, পার্টিতে বসে হেসে বন্ধুদের বলতাম, এমন মানুষদের এমন কঠোর শিক্ষাই দেওয়া উচিত। আমার স্ত্রীর আচরণ ক্রমাগত আমার বিরুদ্ধে যাচ্ছিল, সে এক নীরব ছায়া হয়ে দূরে দূরে থাকত। অঞ্জনার বিয়ের দিন এগিয়ে আসছিল, আর আমার মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এক সকালে আমি খবরের কাগজ পড়ছিলাম, হঠাৎ স্ত্রী কাঁপতে কাঁপতে আমার কাছে এলো। তার হাতে ছোট্ট একটা ভেলভেটের ডিব্বা ছিল, ঠিক সেই ডিব্বা যেটাতে আমরা সেই প্রাচীন পারিবারিক হারটা রাখতাম। সে কোনো কথা বলল না, কোনো অভিযোগ করল না। কোনো ব্যাখ্যাও দিল না। সে শুধু সেই বাক্সটা টেবিলের ওপর রেখে ভাঙা গলায় বলল, হারটা পাওয়া গেছে, ঠিক সেই টেবিলের নিচে পড়েছিল যেখানে তুমি শেষবার রেখেছিলে। সেই মুহূর্তে আমার মনে হল যেন 1000 ভোল্টের একটা ঝাঁকুনি আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল। আমার চোখের সামনে আমার সব ষড়যন্ত্র, আমার মিথ্যে অহংকার মুহূর্তেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আমার স্ত্রী হারটা রেখে দিয়ে চলে গেল। এর মানে হল, যাকে আমি চোর বানিয়েছিলাম, যার ইজ্জত আমি ছিনিয়ে নিয়েছিলাম এবং যার ভবিষ্যৎ পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম, সে সম্পূর্ণ নির্দোষ। আমার স্ত্রীর চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা গভীর বেদনা। সে আমাকে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু তার নীরবতাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। আমার হাত কাঁপতে লাগল। এটাই সেই হার যার ওপর ভিত্তি করে আমি একজন মানুষকে অপরাধী বানিয়ে ফেলেছি। আমার অন্তরের সঙ্গে সঙ্গে এক ভয় নেমে এলো। যদি এই কথা বাইরে ছড়িয়ে পড়ে, তবে আমার সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাবে, মানুষ চাকরের চেয়ে আমাকেই বেশি দোষী ভাববে। আমার মনে কোনো লজ্জা ছিল না, বরং শুধু নিজের ইজ্জত হারানোর ভয় ছিল। আমি তৎক্ষণাৎ হারটা তুলে আবার আগের জায়গায় রেখে দিলাম এবং স্ত্রীর দিকে ফিরে বললাম, এই কথা তুমি কাউকে বলবে না। সে নিঃশব্দে মাথা নাড়ল, কিন্তু তার এই নীরবতা আমার কাছে ভয়ঙ্কর মনে হল, যেন সে আমার অপরাধের ওপর নীরবে ঠান্ডা সিল মেরে দিল। এখন আমার প্রথম দায়িত্ব ছিল কার্তিককে গোপনে মুক্ত করা। আমি আমার আইনজীবীকে ফোন করে মোটা অঙ্কের টাকা দিলাম আর কাউকে না জানিয়ে কার্তিকের জামিন করিয়ে নিলাম। এরপর আবার বিয়ের প্রস্তুতি শুরু করলাম। আমি আমার ব্যর্থতাকে জাঁকজমকের আড়ালে ঢাকার চেষ্টা করলাম। শহরের সবচেয়ে ধনী পরিবারের সঙ্গে আমি অঞ্জনার বিয়ে ঠিক করলাম, যারা ঐশ্বর্য ও প্রভাবের দিক থেকে আমার চেয়ে বহু গুণ এগিয়ে। এতে আমার সামাজিক মানমর্যাদা আরও উজ্জ্বল হবে। আমি ভেবেছিলাম এটাই হবে আমার প্রকৃত জয়, কেননা অঞ্জনা এখন কোনো ভিখারির স্বপ্নের প্রাসাদে নয়, বরং সোনার প্রাসাদে পা রাখবে। কিন্তু আমি একবারও এটা ভেবে দেখিনি যে আমি তার হৃদয় জয় করছি না, বরং তাকে এক লেনদেনের বস্তু বানিয়ে ফেলছি। আমি ঠিক করলাম এই বিয়ে আমি এমন জাঁকজমকভাবে করব যা সারা শহরের আলোচনার কেন্দ্র হবে। বিশাল ব্যানার লাগালাম, খাবারের অর্ডার শহরের সেরা হোটেলগুলোতে দিলাম এবং আমন্ত্রণপত্র রাজকীয় কাগজে ছাপালাম। আমার মাথার ভেতর শুধু একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল যে, দেখো, সুমন শর্মাকার মেয়ের বিয়ে কোথায় দিচ্ছে। এসব আমি নিজের সম্মানের জন্য নয়, বরং নিজের পরাজয়কে ঢাকতে করছিলাম। যখন বিয়ের কথা অঞ্জনার কানে পৌঁছল, সে চুপ করে রইল। আমি যখন তার মুখের দিকে তাকালাম, তখন সেখানে এক অদ্ভুত শান্তি দেখতে পেলাম, যেন সে সব কিছু জানে কিন্তু কিছুই বলতে চাইছে না। তার চোখে না আনন্দ ছিল, না অনুরোধ, শুধু এক গভীর শূন্যতা, যেন সব স্বপ্নকে কবর দেওয়া হয়েছে। আমি মনে মনে বলেছিলাম, এটাই তো চাইতাম আমি। কেননা আমার মনে হয়েছিল আমার মেয়ে অবশেষে বাস্তবতাকে মেনে নিয়েছে। আমি আমার স্ত্রীকেও সান্ত্বনা দিয়েছিলাম যে সব ঠিক হয়ে যাবে, সময় সব ক্ষতকে ভরিয়ে দেয়। যেদিন আমার মেয়ে অঞ্জনার বিয়ে হল, সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে গর্বের দিন। সারা জীবন আমি পরিশ্রম করেছি, ধনসম্পদ অর্জন করেছি, তাই আমি মেয়ের বিয়েতে কোনো কিছুর অভাব রাখতে চাইনি। পাড়ার প্রত্যেকেই বলছিল, সুমন শর্মা তো রাজা মহারাজাদের মতো মেয়ের বিয়ে দিচ্ছে। আমার মেয়ের বিয়ে ছিল শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে। বিয়ের দিন যখন বর শেরবানি আর ওড়নার আড়ালে এসে পৌঁছল,
তখন আমি গর্বভরে তার মাথায় হাত রেখেছিলাম। সে যুবক, কিন্তু অদ্ভুতভাবে নীরব। ব্রাহ্মণ একে একে সব রীতি সম্পন্ন করাচ্ছিলেন। এই সময় কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে সে খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছিল। তার কণ্ঠে কিছুটা অদ্ভুত সুর ছিল, যা আমার মনে একটুখানি সন্দেহ জাগাল, কিন্তু আমি সেটাতে গুরুত্ব দিলাম না। সে বেশিরভাগ সময় নিজের মুখ ওড়নার আড়ালে লুকিয়ে রেখেছিল। আমি তখন আলো ঝলমলে পরিবেশে শুভেচ্ছায় ব্যস্ত ছিলাম। আমার মেয়ের বিয়ে হচ্ছিল, আর আমি ভাবছিলাম, হ্যাঁ, আমি জিতে গেছি। কিন্তু আমি বুঝতেই পারিনি এই উৎসবই আসলে আমার পরাজয়ের সূচনা। আমি নিজে প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে তদারকি করছিলাম। শহরের সেরা রাঁধুনিকে ডেকে এনেছিলাম। দেশি বিদেশি নানা পদ মিলিয়ে এক রাজকীয় ভোজের আয়োজন করেছিলাম। আমি প্রয়োজনের চেয়ে অনেক বেশি অতিথি আমন্ত্রণ করেছিলাম। পুরনো সব সম্পর্ক মনে করে খুঁজে বের করেছি, যাদের সঙ্গে অনেক বছর থেকে যোগাযোগ ছিল না। মেয়ের বিয়ে নিয়ে আমি অদ্ভুত রকমের খুশি ছিলাম, কারণ আমি জানতাম আমি সেই সাফল্যের শিখরে পৌঁছে গেছি যার জন্য সারা জীবন ছুটেছি। সন্ধ্যার আলোয় পুরো লাউঞ্জ যেন সোনালি আভায় ভরে উঠেছিল। অতিথিরা একে একে আসছিলেন। তাদের ঠোঁটের হাসি আর চোখের ভাষায় আমার বাড়ির সাজসজ্জার প্রশংসা যেন স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছু প্রবীণ আশীর্বাদ দিচ্ছিলেন, কিছু তরুণ উপহার হাতে নিয়ে এসেছিল। যখন বরযাত্রী এলো, তখন আমি নিজে দরজায় দাঁড়িয়ে তাদের স্বাগত জানালাম। বর তখনও মুখ থেকে ওড়না সরায়নি, কিন্তু সে সামনে এগিয়ে এলে আমি আনন্দে তাকে জড়িয়ে ধরেছিলাম। সেও মাথা নিচু করে আমার আশীর্বাদ নিয়েছিল। সব রীতিনীতি, সব বিয়ের পর্ব যথাযথভাবে সম্পন্ন হল। আমি আনন্দের সাথে কন্যাদান করলাম। বর আমার মেয়ের হাত শক্ত করে ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই কথাটা শুনে আমার মেয়ের ঠোঁটে হালকা এক হাসি ফুটে উঠল। আমি সেই কথা যখন শুনেছিলাম, তখন না জানি কেন সেই মুহূর্তে আমার বুকের ভেতর একটা অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। বুঝতে পারছিলাম না কেন এমন লাগছে, কিন্তু তৎক্ষণাৎ সেই অনুভূতিকে আমি উপেক্ষা করলাম এবং নিজেকে বোঝালাম, এই ছেলে নিশ্চয়ই আমার মেয়েকে খুব সুখে রাখবে। আমার মনে হল সাহসী আর বুদ্ধিমান ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া একদম সঠিক। সব রীতিনীতি শেষ হওয়ার পর একদিকে খাওয়া দাওয়া চলছিল, অন্যদিকে ছোট বড় সবাই নাচে গানে মেতে উঠেছিল। চারদিক জুড়ে আনন্দের পরিবেশ। ঠিক তখনই আমার মেয়ে মাথা নিচু করে ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়াল এবং মৃদুস্বরে বলল, বাবা, থ্যাংক ইউ। এরপরে সে আরও বলল, বাবা, এটা আমার স্বপ্ন যে আমি তোমার সম্মান রক্ষা করতে পেরেছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, সব ঠিক হয়ে যাবে মা। বাড়ির প্রতিটি কোণা খুশি আর ভালোবাসায় আলোকিত ছিল। কিন্তু অতিথিদের খাওয়া দাওয়ার পরে যখন অনুষ্ঠানটা শেষ হল, তখন আমার মেয়ে বিদায় নিয়ে তার শ্বশুর বাড়ি চলে গেল। সব অতিথিরা চলে গেলে বাড়ি একেবারে শূন্য হয়ে গেল। এমন সময় কয়েকজন চাকর আমার কাছে এসে বলল, স্যার, অনেক খাবার দাবার বেঁচে আছে, তাই আমরা ভাবছি এগুলো নিয়ে কাছের এলাকায় দরিদ্রদের বন্টন করে দিই। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, বন্টন করে দাও। পরের সকালে আমার মধ্যে সেই অহংকারটা আর নেই, যেটা আগে ছিল। সোফায় বসে খবরের কাগজ পড়ছিলাম আর ভাবছিলাম, আমি কি সত্যিই জিতেছি? তখন হৃদয় নীরবে ফিসফিস করে বলল, হয়তো এটা আমার বিজয় নয়, পরীক্ষা। তবু আমি নিজেকে বললাম, মেয়েটো ভালো বাড়িতে গেছে, তাই এখন শেষ বয়সটা আনন্দ উপভোগ করে কাটাক। কয়েক সপ্তাহ পরে একদিন ভাবলাম, চলো আজ মেয়ের বাড়িতে গিয়ে দেখে আসি সে কেমন আছে। গাড়ি বের করলাম এবং সবচেয়ে দামি স্যুটটা পরলাম। আমার মেয়ে এখন বড় বাড়িতে আছে, তাই আমি ভাবলাম যখন আমি তার বিশাল প্রাসাদে ঢুকব, তখন লোকেরা আমার দিকে তাকাবে আর আমার সম্মান আরও বেড়ে যাবে। গাড়ির কাছের বাইরে তাকিয়ে দেখি একটার পর একটা বড় বড় প্রাসাদ চোখের সামনে ভেসে উঠছে। এরপরে আমি সেই বিশাল অট্টালিকার সামনে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে দরজার দিকে এগোলাম। দুজন প্রহরী দাঁড়িয়েছিল। তারা আমাকে দেখে আমার দিকে তাকিয়ে রইল। আমি জোরে জোরে বললাম, দরজা খোলো, আমি সুমন শর্মা, অঞ্জনার বাবা। একজন প্রহরী কঠোর গলায় বলল, মাফ করবেন স্যার, কিন্তু আপনার ভেতরে যাওয়ার অনুমতি নেই। কমিশনার সাহেবের কড়া নির্দেশ আছে। আমি অবাক হয়ে বললাম, কোন কমিশনার? এখানে তো আমার মেয়ে জামাই থাকে। দুজন প্রহরী একে অন্যের দিকে তাকালো, যেন তারা আমার আসার খবর আগে থেকেই জানত। একজন শান্তভাবে বলল, জি স্যার, এটা কমিশনার সাহেবের দাড়ি এবং এখানে আপনার ঢোকার অনুমতি নেই। আমার ভেতর কেমন যেন একটা ভারী ঢেউ উঠল এবং আমি উত্তেজিত হয়ে বললাম, তোমরা ভুল করছো, আমাকে ভেতরে যেতে দাও। এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি আর আমি ওর খবর নিতে এসেছি।
একজন প্রহরী নরম গলায় মাথা নেড়ে বলল, আজ কমিশনার সাহেবের স্পষ্ট নির্দেশ আছে, কেউ ভেতরে যাবে না। আমি মোবাইল বের করে মেয়েকে ফোন করতে চাইলাম, কিন্তু আমার হাত কাঁপছিল, বুকের ধুকপুকানি যেন কানে বাজছিল। ঘড়ি দেখে বুঝলাম বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, চারপাশে আলো ঝাঁঝসা হয়ে আসছে। হঠাৎ পিছন থেকে এক ভারী কণ্ঠ ভেসে এলো, ফোন করার দরকার নেই সুমনবাবু, আমি নিজেই চলে এসেছি। এই কণ্ঠ শুনে আমার শরীর কেঁপে উঠল। এরপরে যখন আমি ঘুরে তাকালাম, তখন এক মুহূর্তের জন্য আমার চোখ স্থির হয়ে গেল, কেননা আমার সামনেই দাঁড়িয়ে সেই মানুষটা যে একসময় আমার বাড়িতে চাকর হিসেবে এসেছিল, কিন্তু এখন সে আর চাকর নয়, বরং সরকারি পোশাকে চোখের দৃঢ়তা নিয়ে একজন সৎ অফিসারের মতো দাঁড়িয়ে আছে, আর তার পেছনে দুজন প্রহরী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। সে আমার সামনে এগিয়ে এলো, কিন্তু আমি হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলাম। মুখের কথা যেন হারিয়ে গেল। আমার চোখ তার মুখ থেকে তার ইউনিফর্মের দিকে নেমে এলো। আমি কয়েক পায়ে এগিয়ে চেঁচিয়ে উঠলাম, 2 পয়সার চাকর তোর এই সাহস, আমার জামাই হবি? এই শব্দগুলো ঝড়ের মতো আমার মুখ থেকে বেরিয়ে এলো। মস্তিষ্কের শিরাগুলো যেন ফেটে যাচ্ছিল, হাত কাঁপছিল, শরীর জুড়ে ঘাম বয়ে যাচ্ছিল। হঠাৎই আমার মেয়ে অঞ্জনা দৌড়ে বাইরে এসে আমার সামনে দাঁড়ালো এবং বলল, থামো বাবা, এই আমার স্বামী, কমিশনার কার্তিক মুখার্জি, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তার মুখ থেকে বেরোনো এই শব্দগুলো যেন আমার বুকে বোমার মতো বিস্ফোরিত হল। আমার আত্মা কেঁপে উঠল, শরীর অবশ হয়ে গেল, বুকের মধ্যে দিয়ে বিদ্যুৎ বয়ে গেল। আমি অঞ্জনার দিকে তাকালাম। সে স্থির আত্মবিশ্বাসে নিজের জীবনের সত্য নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। কার্তিক খানিকটা এগিয়ে এসে শান্ত গলায় বলল, আঙ্কেল, আমি আপনার মেয়েকে সত্যিকারের ভালোবাসি। যেদিন তাকে প্রথমবার এক রেস্টুরেন্টে দেখেছিলাম, সেদিনই মনে হয়েছিল আমার এমন একজন সঙ্গিনী চাই যে আমাকে পদমর্যাদা বা টাকার জন্য নয়, বরং আমার সততার জন্য আমাকে ভালোবাসবে। তাই আমি নিজের পরিচয় গোপন করে আপনার বাড়িতে চাকরি নিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম আপনার মেয়ে আমাকে মানুষ বলে মেনে নেয় নাকি শুধু একজন চাকর বলে অবজ্ঞা করে। আপনি যখন আমাকে জেলে পাঠালেন, তখন আমি চুপ ছিলাম, কারণ যেসব পুলিশ আমাকে ধরতে এসেছিল তারা সবাই আমাকে চিনত, সবই আমার পরিকল্পনার অংশ ছিল। তার এই কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার নিঃশ্বাস থেমে গেল, জিভ শুকিয়ে যেতে লাগল। কার্তিক আরও বলল, যখন আমি জেল থেকে বেরিয়ে অঞ্জনাকে সব বললাম, তখন সে বলল, যাই হোক না কেন সে আমার পাশে থাকবে। আপনার বাড়িতে যে বিয়ের প্রস্তাব এসেছিল সেটা ছিল আমার বন্ধুর, মুখ ছিল তার, কিন্তু নাম ছিল আমার। আর যেদিন বিয়ে হল সেদিন সেই ওড়নার আড়ালে আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমিই ছিলাম। তার কথাগুলো শুনে মনে হল আমার মস্তিষ্ক দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি প্রায় ভেঙে পড়তে যাচ্ছিলাম। তখনই অঞ্জনা আমার হাত ধরে বলল, বাবা, আমি তোমাকে ঠকাইনি, আমি শুধু সত্যকে বেছে নিয়েছি। আমার ভেতরে তখন একটা শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যে আমি হেরে গেছি। আসলে আমি সত্যের কাছে হেরে গেছি। কার্তিক আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমার একদম কাছাকাছি এলো না। সে ভদ্রভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আপনি আমাকে চাকর ভেবেছিলেন বা সেই স্তরের মানুষ ভেবেছিলেন, কিন্তু আমি মানুষকে মানুষ ভেবেছি, যেখানে পদ বা টাকা পয়সা দিয়ে মানুষকে মাপা হয় না, বরং চরিত্র দিয়ে মাপা হয়। তার কথাগুলো যেন আমার হৃদয় তীরের মতো বিঁধে গেল। আমি অঞ্জনার দিকে তাকালাম। সে চুপ ছিল, কিন্তু তার চোখ বলছিল, বাবা, তুমি মানুষ দেখনি, বরং তার সামাজিক স্তরকে দেখেছিলে। আমার ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো, তাহলে তুমি ধনী পরিবারের নও? কার্তিক মৃদু হেসে শান্ত গলায় বলল, আমি ধনী পরিবার থেকে আসিনি, কিন্তু আমি ধনী পরিবার থেকে আসার সম্পর্ক না করে দিয়েছি, কারণ সেই সম্পর্ক ছিল শুধু সম্পদ আর অহংকারের। আমি চেয়েছিলাম আমার এমন একটা সম্পর্ক হোক যেটা মানুষকে মানুষ ভাবে। আমি কড়া গলায় বললাম, আর সেই ছেলেটা যাকে আমার জামাই বলে আমাকে জানানো হয়েছিল? অঞ্জনা শান্ত কণ্ঠে উত্তর দিল, ওই ছেলেটা শুধু তোমার পছন্দের ছিল বাবা, কিন্তু আমার পছন্দ আলাদা ছিল, তাই আমাদের সেই পদক্ষেপ নিতে হয়েছিল যেটা তুমি কখনো বুঝতে পারোনি। তারপর আমার ভেতরে সেই প্রশ্ন জেগে উঠল, যেটা আমি কখনো নিজের কাছে জিজ্ঞাসা করিনি। সেটা হলো, আমি কি ভুল করেছি? আমি বুঝতে পারলাম আমার অহংকার, আমার তথাকথিত ইজ্জত সব আমার চোখের সামনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি কাঁপা গলায় বললাম, মা, আমি তো তোর জন্য ভালোই করতে চেয়েছিলাম। অঞ্জলা মৃদু হেসে বলল, বাবা,
সব ঠিক করে ফেলা আর ঠিক হয়ে যাওয়া এক জিনিস নয়। আমি ঠিক হয়ে যাওয়াটা বেছে নিয়েছি। তার শান্ত কণ্ঠ আর সেই সত্যের ভারে আমার ভেতরের ঝড় থেমে গেল। আমি যে মেয়েকে সোনার খাঁচায় বন্দি করতে চেয়েছিলাম, আজ সে নিজের আকাশে ডানা মেলে উঠছে। সেই দিন আমি রাগে অভিমানে বাড়ি ফিরলাম, কারণ আমি নিজের মেয়ের ওপর সামান্য ক্ষুব্ধ ছিলাম। কিন্তু আসলে আমি রেগেছিলাম নিজের ওপর। আমি কারো সঙ্গে কথা বলিনি, কিছুই থাইনি। মাথার ভেতরে শুধু একটাই ভাবনা ঘুরছিল যে আমি মানুষকে কি বলবো। এক মুহূর্তের জন্য এই ভেবে খুশি ছিলাম যে কার্তিক এখন কমিশনার, কিন্তু যে ছেলে আর পরিবার আমাকে দেখানো হয়েছিল তারা আসলে অন্য কেউ ছিল। মানুষ এখন নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে। আমি মনে মনে নিজেকে বলেছিলাম, এটা আমার মেয়ে নয়, আমার পরাজয়। কিন্তু প্রতিদিন রাতে যখন চোখ বন্ধ করতাম, মেয়ের মুখ আর কার্তিকের সেই মোলায়েম হাসি আমার সামনে ভেসে উঠত। সেই হাসিতে লুকিয়েছিল এক সত্য, যেটা আমার অহংকার কোনোদিন মেনে নিতে পারেনি। আমি ভেবেছিলাম আমি ইজ্জতের একটা ইমারত গড়ে তুলব, কিন্তু এখন সেই ইমারত আমার ভেতরেই ভেঙে পড়েছে। কয়েক মাস পর আমি সাহস সঞ্চয় করে আবার তাদের বাড়িতে গেলাম। গার্ডরা দরজা খুলে দিল আর আমি ভেতরে পা রাখলাম। আমার মনে হলো যেন কোনো পরীক্ষা দিতে এসেছে। ঘড়ির টিকটিক শব্দ, হালকা আলো, অতিথিদের হাসি সবই ছিল তার সাফল্যের প্রতীক, কিন্তু আজ আমি তার অতিথি মাত্র। আমার মেয়ে এগিয়ে এসে আমার হাত ধরল, সেই মেয়ে যাকে আমি একসময় শুধু নিজের ইচ্ছার খেলনা ভেবেছিলাম। আজ তার কণ্ঠ ছিল নরম, কিন্তু তাতে গভীর এক প্রশ্ন ছিল, বাবা, তুমি কি এখনও আমার ওপর রাগ করে আছো? আমি নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। মুখে উত্তর ছিল, কিন্তু শব্দ ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তার কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু সত্য, আর সেই সত্য আমার ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। হঠাৎ কার্তিক এগিয়ে এসে বিনম্র গলায় বলল, আঙ্কেল, আমি এখনও সেই পুরনো চাকরি যে আপনার বাড়িতে কাজ করত। তারই কথাগুলো আমার কানে যেন ঘণ্টার ধ্বনির মতো বেজে উঠল। সে আরও বলল, আমি কখনো আপনাকে কম ভাবিনি, কিন্তু আপনি আমাকে কম ভেবেছিলেন। এখন একটা কথা আপনাকে বলতে পারি? সম্মান কোনো দেওয়ার জিনিস নয়, বরং এটা অর্জন করতে হয়। আমি কিছুক্ষণ নীরব রইলাম, তারপর প্রথমবার তার দিকে হাত বাড়ালাম এবং মৃদু গলায় বললাম, বাবা, আমি সম্পদের সম্মান খুঁজেছিলাম, কিন্তু তুমি পরিশ্রমে ইজ্জত খুঁজে পেয়েছ, আর তুমি জিতে গেছ। আমি আমার মেয়ের মাথায় হাত রাখলাম আর মন থেকে বললাম, ঈশ্বর তোমাদের দুজনকে সবসময় সুখী রাখুন। ধীরে ধীরে আমি আমার জীবনধারার পরিবর্তন শুরু করলাম এবং ভেতর থেকে নিজের পরিবর্তন আনতে শুরু করলাম। যে আমি একসময় গরিব মানুষদের ঘৃণা করতাম, সেই আমি এখন তাদের গুরুত্ব বুঝতে শিখেছি এবং তাদের পাশে দাঁড়াতে শুরু করেছি। এখন আমি আমার সোফায় বসে থাকি, কিন্তু আগের সেই ইজ্জতের সঙ্গে নয়। এখন আমার ইজ্জত যেন আরও বেড়ে গেছে, কারণ হয়তো এখন গরিবরাও আমাকে চিনতে শুরু করেছে। এখন আমি আমার মেয়ের মতোই বই পড়ি আর নিজের সম্পর্কে লিখে রাখি। আজ আমি কি শিখলাম, কাউকে ক্ষমা করলাম কিনা, কাউকে সাহায্য করলাম কিনা, বা কারোর সঙ্গে দেখা করতে গেলাম কিনা। আমি আবার আমার পুরনো মহল্লায় যাওয়া শুরু করেছি, তবে এবার কোনো আভিজাত্য নিয়ে নয়, বরং সাধারণ হয়ে। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করত, সুমনবাবু, এসব কি চলছে? আমি হাসি মুখে বলতাম, এখন আমার কাছে মানবতার সংজ্ঞা বদলে গেছে। আমার অস্তিত্ব এখন অহংকারে নয়, বরং মানবতায়। আমার কাছে এইটুকুই যথেষ্ট ছিল যে আমার মেয়ে সুখে আছে। একদিন আমি কার্তিককে বললাম, বাবা, আমার অফিসে এসো, আমরা একসঙ্গে একটা ছোট প্রজেক্ট শুরু করব, যেখানে আমরা তরুণদের সাহায্য করব, যাতে তাদের প্রতিভা বিকশিত হয়। কার্তিক হেসে বলল, আঙ্কাল, এরকম তো আপনার ভাবনা ছিল না। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ বাবা, এটা সত্যি যে আমার ভাবনা এরকম ছিল না, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে অহংকারে সম্মান বাড়ে না, কিন্তু ভাগ করে নিলে বেড়ে যায়। আমি আমার অহংকারের শৃঙ্খল ভেঙে তার জায়গায় ভালোবাসা আর সম্মানের স্থান দিয়েছি। আমি এখন সেই মানুষে পরিণত হয়েছি যে নিজের অহংকার মাটিতে নামিয়ে মানুষকে সম্মান দিতে শিখেছি। আমার ভেতর এখন আর কোনো লজ্জা নেই, কারণ আমি আমার মেয়ে ও জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর নিজের ভুলগুলোকেও ঠিক করে নিয়েছি। বন্ধুরা, আশা করি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।